আমি আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, যেটার ফল কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে। সেই জন্য আমি ভাবলাম, যদিও এটা একটা এডুকেশনের টপিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা সবার জানা উচিত যে আমাদের ভবিষ্যৎ কিভাবে একটা পরিবর্তিত রাজনীতির শিকার বা ফসল যাই বলুন না কেন হতে চলেছে। আচ্ছা, এই ব্যাপারটার আগে আমাকে একজন ব্যক্তিত্বকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। তার নাম উভাল নোয়াহ হারারি, একজন ইসরায়েলি ঐতিহাসিক, যিনি বিশ্বের নাম্বার ওয়ান সেলিব্রিটি ঐতিহাসিকও বলা যেতে পারে। অক্সফোর্ড থেকে পিএইচডি করেছিলেন এবং তার বই গোটা বিশ্বের সবাই পড়ে। এবং বারাক ওবামা থেকে শুরু করে বিল গেটস, পৃথিবীর সমস্ত বিদগ্ধ ব্যক্তিরা তার বই পড়েন এবং সবাইকে পড়তে বলেন। আমিও তার বই পড়ি এবং তার ইন্টারভিউ দেখি এবং তার থেকে অনেক কিছু শিখি। তো আমি কেন এই ভিডিওটা করছি, কারণ আমার হঠাৎ খেয়াল হলো যে উনি একটা জিনিস কিন্তু বারবার করে বলছেন এবং আমার মনে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে যেন এই যে রাজনৈতিক যে পটভূমিকাটা চলছে, তার মধ্যে তার যে ঐতিহাসিক ভবিষ্যৎবাণী সেটা দেখতে পাচ্ছি। সেটা কি? সেটাকে উনি একজন বলছেন রাইজ অফ ইউজলেস ক্লাস ইন দ্য কনটেক্সট অফ অটোমেশন অ্যান্ড এআই। সেটা কিরকম? উনি বলছেন যে যেভাবে কম্পিউটার সায়েন্সের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এবং অটোমেশনের অগ্রগতি হবে, তার জন্য অনেক মানুষ আর কাজ করার যোগ্য থাকবে না। ফলে সরকার তাদের ভাতা দেবে। এই যে ভাতার ব্যাপারটা, যেটাকে আপনারা লক্ষ্মীর ভাতা বলছেন, কন্যাশ্রী বলছেন, এগুলো কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে বহুদিন আগে থেকেই আছে। তো হারারি যেটা বলছেন যে আগের সিচুয়েশনটা কি ছিল, যে ঠিক আছে, একটা কিছু লোক কিছুদিন ভাতা পেত, তারপর আবার কাজ করতে যেত, আবার ভাতা পেত, কাজ করতে যেত। চাকরি যেহেতু ছিল এবং চাকরিতে মায়না যেহেতু ভাতার থেকে অনেক বেশি পায়, লোকজন কিন্তু ভাতা পেলেও চাকরিতে যেত, আবার ভাতা হতো। কিন্তু উনি বলছেন এইবার যে সিচুয়েশনটা আসছে, এখন বর্তমান যে সিচুয়েশন, সেই বর্তমান সিচুয়েশনে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম যেহেতু কোপ আপ করতে পারছে না, এডুকেশন সিস্টেম যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে একটা মানুষকে যেভাবে ট্রেন করা দরকার সেভাবে ট্রেন করতে পারছে না বা পারবে না ভবিষ্যতে, বা অটোমেশনের সাথে খাপ খাওয়াতে পারবে না, একটা বেশ সমাজের বড় অংশ কিন্তু ভাতাজীবী হয়ে যাবে। সেটাকে উনি বলছেন রাইজ অফ ইউজলেস ক্লাস। এখন শুনতে খারাপ লাগবে, আমরা অনেকে বলেছি, মানে বাংলায় এখন এটা নিয়ে খুব চর্চা চলে যে না, এদেরকে ভিক্ষাজীবী বলবেন না, ভাতাকে ভিক্ষা বলবেন না, হ্যান তেন। আমি সেসব বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু হারারি যে প্রশ্নটা করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে দেখো, একটা সরকার শুধুমাত্র ভাতা দিয়ে তার কাজ শেষ করতে পারে না। যদি এরকম সিচুয়েশন হয় যে শুধুমাত্র ভাতা নির্ভর একটা সোসাইটি একটা তুমি তৈরি করার চেষ্টা করছো, তাহলে কিন্তু সেটা যদি গণতান্ত্রিক দেশ হয়, সেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। কারণ কি? সেক্ষেত্রে আলটিমেটলি কে কাকে বেশি ভাতা দিচ্ছে এই হবে রাজনীতি, আর তো রাজনীতিতে কিছু থাকবে না। এবং পশ্চিমবঙ্গের রাজনীতি এখন প্রায় সেই দিকেই যাচ্ছে। ইনি লক্ষ্মীর ভান্ডার চলছে 1200-তে, বিজেপি বলছে এখন এসে আমি 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার নাকি তারা দেবে। এই ভাতা ভিত্তিক রাজনীতি শুরু হলে কি হলো, তাহলে দেখুন যে যে সরকারগুলো ক্ষমতায় আসছে তাদের শিক্ষা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। পশ্চিমবঙ্গের শিক্ষা গাদারগাড়ে গেছে, সেই নিয়ে তাকে ভাবতে হচ্ছে না। পশ্চিমবঙ্গের শিল্প গাদারগাড়ে গেছে, তাই নিয়ে তাকে ভাবতে হচ্ছে না। পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তাকে ভাবতে হচ্ছে না। তার কমার্স এবং বিজনেস নিয়ে ভাবতে হচ্ছে না। শুধু ভাতা নিয়ে ভাবলেই আপনি জিতে যাচ্ছেন। এবং উবাল নোহারি একটা ব্যাপারে খুব সাবধান করে দিয়েছেন যে এইরকম যখন একটা রাজনৈতিক পরিস্থিতি এসে যাবে যে পুরো মানে ভাতা দিলেই তুমি জিতে গেলে রাজনীতিতে, সেখানে কিন্তু ডেমোক্রেসিকে ফেল করবে। কারণ তার অর্থনীতি ফেল করবে, কারণ সরকারের কোনো দায়িত্ববোধ থাকবে না যে বেসিক্যালি ইকোনমিক্যালি সেই স্টেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বা সেই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ আলটিমেটলি যারা এই ইউজলেস ক্লাস, তারাই ডিটারমিন করবে, যেটা এখন অলরেডি পশ্চিমবঙ্গের লোকজন বলছে। আরে তো লক্ষ্মীর ভাতায় যেসব মহিলারা, তাদেরকে অনেক অশিক্ষিত মহিলাও বলছে, আমি এইসবে একদম যাচ্ছি না, আমি তাদের ভাষাতেই কথা বলছি। বলছি যে এইসব লোকগুলো এখন পশ্চিমবঙ্গের ফিউচার করছে, ডিটারমিন করছে, যারা কিনা যে 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 কে পশ্চিমবঙ্গে ক্ষমতা পাবে, কি না কে বেশি ভিক্ষা বা ভাতা বা অনুদান দিতে পারবে। তো হারারি এটাই ডেঞ্জারাস বলছেন যে বেসিক্যালি এরকম চলতে থাকলে তো অর্থনীতি ভেঙে যাবে, আর অর্থনীতি ভেঙে গেলে তারপর ভাতাও দিতে পারবে না।
আর যখন ভাতাও দিতে পারবে না, পুরো দেশে যখন ক্যাওস তৈরি হয়ে যাবে, তখন সেই দেশের মিলিটারি বা কোনো একটা জিনিস, উনি অবশ্য পশ্চিমবঙ্গের কথা ভেবে তো বলেননি, উনি একটা জেনারেল একটা দেশের কথা বলেছেন যে একটা দেশ যদি ওই ভাতার দিকে, ভাতাশ্রী হওয়ার দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু সেই দেশে কিছুদিন বাদে মিলিটারি মানে কু হবে এবং গণতন্ত্র ধ্বংস, সেখানে স্বৈরতন্ত্র চলে আসবে। এবং তিনি এটাও প্রেডিক্ট করছেন যে অটোমেশন, এবার একবার স্বৈরতন্ত্র যদি চলে আসে এই অটোমেশনের যুগে, তাহলে কিন্তু গণতন্ত্রে ফেরা খুব মুশকিল হবে। তার কারণটা হচ্ছে কি, এখন যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখছি, চায়নার ক্ষেত্রেও দেখছি, যে যদি একটা ডিক্টেটরশিপ চলে আসে, সেখানে ক্যামেরা, সেলফোন ট্যাপিং ইত্যাদি করে আগে যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে একটা গণ আন্দোলন হতো, সেই গণ আন্দোলন করাটাও কিন্তু এখন অসম্ভব হয়ে যাবে। এটা ঠিক যে একদিক থেকে সোশ্যাল মিডিয়ায় থাকার ফলে লোকজনের ভয়েস শোনা যাচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে উনি বলছেন যে এই ট্রাকে একটা পলিটিক্স ঢুকে গেলে, যেখানে একটা বেসিক্যালি প্রথমে একটা ভাতাজীবী বা উনি বলছেন ইউজলেস ক্লাস তৈরি হলো, তারপর সেই ইউজলেস ক্লাস একটা ইউজলেস পলিটিক্স এর সৃষ্টি করছে, ইউজলেস পলিটিক্স এর জন্য সেই দেশটা ধ্বংস হচ্ছে অর্থনৈতিকভাবে, তার জন্য মিলিটারি টেক ওভার হচ্ছে, তার জন্য স্বৈরতন্ত্র বা ডিক্টেটরশিপ আসছে। একবার ডিক্টেটরশিপ এসে গেলে কিন্তু, যেটা উনি চায়নার এক্সাম্পল দিয়ে বলছেন, যে ফিরে যাওয়া খুব মুশকিল আছে, কারণ সেক্ষেত্রে প্রতিটা মানুষকে মনিটর করতে পারবে তারা। তো আগে যেটা একটা কালেকটিভ প্রোটেস্ট মুভমেন্ট করা পসিবল হতো, কারণ স্টেটের পক্ষ থেকে সার্ভিলেন্স যেটা ছিল বিভিন্ন জনগণের, সেটা করা সম্ভব হতো না। এখন কিন্তু প্রত্যেকটা লোকের সোশ্যাল মিডিয়া, তার ইমেল, তার ফোন, সবকিছু গভর্নমেন্ট ট্র্যাক করে যে লোকগুলো অ্যাকচুয়ালি এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক মুভমেন্ট তৈরি করতে পারতো, সেই স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র ফিরিয়ে আসে, সেটা কিন্তু আর পারবে না। যেটা কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, অলরেডি চায়নাতেও আমরা দেখতে পাচ্ছি, যে একবার যদি একটা রাষ্ট্র স্বৈরতন্ত্রের দিকে বা ডিক্টেটরশিপে ঢুকে যায়, সে কিন্তু গণতন্ত্রে ফিরতে পারছে না, কারণ স্টেট হ্যাজ এ লট অফ পাওয়ার ফর সার্ভিলেন্স, এবং এটা প্রযুক্তির জন্য এনেবল হয়েছে। তো যাকে যেটা মেজর প্রশ্ন, সেটা হচ্ছে এই যে যারা এই ভাতার ব্যাপারটায় খুব উদ্বাহ নৃত্য করছেন, তাদেরকে এটাই বলছি যে একটা ভাতার কিন্তু লং টার্ম ফল খুব বাজে। তার কারণটা হচ্ছে এই যে শর্ট টার্মে আমি ভাতা নিয়ে আমার কোনো বলার কিছু নেই, কারণ ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে অনেক গবেষণা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ভাতা দিলে জনগণের অনেক ভালো হয়, সেটা নিয়েও আমার কোনো বক্তব্য নেই। সমস্যাটা হয়ে গেছে এই যে যখনই শুধুমাত্র ভাতার উপর নির্ভর করে একটা পলিটিক্স ডিটারমিন হবে, তখন কিন্তু মারাত্মক ব্যাপার। ভাতাজীবী যে লোকগুলো, তারা যখন চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, দে উইল লুজ পারপাস। তারা তাদের জীবনের উদ্দেশ্য হবে, কারণ একটা মানুষ যে চাকরি করে, সেটা শুধু টাকা আর পেটের ভাতের জন্য নয়, সেটা মানুষকে সম্মান দেয়, একটা দে গেট এ রেসপেক্ট ফর দ্যাট, রাইট? ওয়ার্ক ইজ অলসো ইকুয়াল টু রেসপেক্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ওয়ার্ক, ইউ ডোন্ট হ্যাভ দ্য রেসপেক্ট। তো সেইটা যখন মানুষ হারায় না, তখন রাজনীতির প্রতিও সে রেসপেক্ট হারাবে, এবং একটা ফুল রাজনীতির দিকে চলে যাবে, মানে ওই র্যাডিক্যালাইজ রাজনীতির দিকে চলে যাবে, যেটা অলরেডি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতেও পাচ্ছি। এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকা দরকার। যারা ভাতার পক্ষে লাফাচ্ছেন, তারা এর খারাপ নেগেটিভ দিকগুলো নিয়ে ভাববেন। ভালো দিক ডেফিনেটলি আছে, কিন্তু মানুষের যদি চাকরি না থাকে, শুধুমাত্র ভাতার উপর নির্ভর করে কিন্তু একটা সোসাইটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, কারণ পিপুল উইল লুজ দ্য পারপাস, পলিটিক্স উইল লুজ দ্য পারপাস, এবং তারপর ডিক্টেটরশিপ চলে আসবে। এটা আমার কথা নয়, আমি আবার বলছি, এটা ইভান নোয়া হারারির লেখা থেকে, তার ইন্টারভিউ থেকে আমি বলছি। অ্যান্ড আই স্ট্রিক্টলি বিলিভ ইন দিস, কারণ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো ঘটতে চলেছে।